আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, ডাক্তার জাহিদ গুজবে কান না দেওয়ার অনুরোধ, নিরাপত্তার দায়িত্বে এসএসএফ, লন্ডন থেকে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের, রোগমুক্তি কামনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। দেশে ফিরতে ট্রাভেল পাস চাননি তারেক রহমান, পররাষ্ট্র উপদেষ্টা। কোনো ঝুঁকি নেই, স্ট্যাটাস অনুযায়ী তিনি নিরাপত্তা পাবেন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণকে সাথে নিয়ে ইনসাফ ও কুরআনের আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ও রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিমত। এবং জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে ইসির প্রস্তুতি ভালো হলেও ভোটে বড় ধরনের চ্যালেঞ্জ আছে সিইসির সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীর চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসায় যুক্ত হতে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের চিকিৎসক দল। তার শারীরিক পরিস্থিতি নিয়ে কোনো রকম গুজবে কান না দিয়ে দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান ডাক্তার জাহিদ। এদিকে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নেতাকর্মী আর দেশবাসীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে গুরুতর অসুস্থতা নিয়ে টানা 9 দিন যাবৎ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। এর মধ্যেই মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন। তিনি জানান, বেগম জিয়ার শারীরিক নানা জটিলতা বিবেচনায় প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং রোগীর শরীর তা গ্রহণ করতে পারছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। তিনি আরও বলেন, বেগম জিয়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসকদের সাথে আলোচনা করে মেডিকেল বোর্ড তাকে বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে। দীর্ঘ 6 বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে এভারকেয়ার হাসপাতালে কাজ শুরু করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। অন্যদিকে দলীয় প্রধানের রোগমুক্তি কামনায় রাজধানী সহ সারা দেশে মিলাদ মাহফিল, সদকা ও দোয়ার আয়োজন করছে বিএনপি ও সহযোগী সংগঠন। রাজধানীর শ্যামলীতে নিজ বাসায় এমনই এক আয়োজনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, উদ্বিগ্ন সারা দেশের মানুষ। অনেক চক্রান্তকারীরা তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারপরেও তিনি অটল মনোবল নিয়ে তিনি মানুষের নেতৃত্ব দিয়ে গেছেন। তাই আজকে সারা দেশে, শুধু বিএনপি বলে না, এর বাইরেও সাধারণ মানুষ বেদনার্ত হয়ে পড়েছে তার এই গুরুতর অবস্থায়। বেগম জিয়ার সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্র দল। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সব শেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ,
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? খালেদা জিয়ার চিকিৎসা যেটি চলছে এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, আপনাকে জানিয়ে রাখি যে এই যে আমার পেছনের ভবনটি রয়েছে, এই ভবনের ৪র্থ তলায় সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং সেখানে তার মেডিকেল টিম যেটি রয়েছে সেটি কিন্তু কাজ করছে এবং তাকে সর্বাত্মক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে, যেটি আধুনিক যেসব চিকিৎসা বিশ্বে উপলব্ধ রয়েছে সেগুলো, বিশেষ করে তার যেহেতু ফুসফুসে সংক্রমণ রয়েছে এবং তিনি শ্বাস প্রশ্বাসজনিত কষ্ট ভোগ করছিলেন, তো সেই সব বিষয় থেকে কীভাবে তাকে সুরক্ষা দেওয়া যায় এইসব বিষয়ে মোটামুটি যে প্রস্তুতিগুলো রাখা দরকার সেই প্রস্তুতিগুলো রাখা হয়েছে এবং সেই বিষয়ে চিকিৎসা চলছে। পাশাপাশি ৭৯ বছর বয়সী মানুষ হিসেবে তার শারীরিক যে জটিলতাগুলো রয়েছে, বার্ধক্যজনিত যে সমস্ত রোগ রয়েছে, ডায়াবেটিস কিংবা হার্টের সমস্যা কিংবা আর্থ্রাইটিসের যে সমস্যাটি রয়েছে সেইগুলোর বিষয়েও কিন্তু তার এখানে চিকিৎসা চলছে এবং ওষুধপত্র দেওয়া হচ্ছে। এবং কিছুক্ষণ আগে যে ব্রিফিংটি হয়েছিল সকালবেলা, তার চিকিৎসক দলের প্রধান ডক্টর এজেডএম জাহিদ হোসেন যেই তথ্য জানিয়েছিলেন যে তার শরীরটি কিন্তু এই যে চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে সেই চিকিৎসাটি গ্রহণ করছে, অর্থাৎ ওষুধগুলো তার শরীরে কাজ করছে এবং চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তারা বলছেন যে তার শরীরগুলো সেটিকে কাজে লাগাচ্ছে এবং সেখানে তার শরীরটি কিছুটা হলেও ভালো হওয়ার চেষ্টা করছে। তো সব মিলিয়ে অবস্থার উন্নতিও তারা বলছেন না, আবার অবনতিও বলছেন না। তারা বলছেন যে কিছুক্ষণ ভালো থাকছেন তিনি, আবার কিছুক্ষণ পর আবারও কিছুটা সমস্যা হচ্ছে। এই ধরনের একটি পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু খালেদা জিয়ার এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার যে সর্বাধুনিক যে প্রযুক্তিগুলো আছে, যে ব্যবস্থাপনাগুলো আছে, যে ওষুধপত্রগুলো রয়েছে সেগুলো ব্যবস্থা করার জন্য চীনের একটি প্রতিনিধি দল ৫ সদস্যের এরই মধ্যে এভারকেয়ার হাসপাতালে রয়েছে। তারা বাংলাদেশের যে চিকিৎসক বা মেডিকেল যে বোর্ড রয়েছে তাদের সাথে কথা বলছে এবং সেখানে তাকে যথোপযুক্ত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। একই সাথে তিনি লন্ডন ক্লিনিকে কিন্তু চিকিৎসা নিয়েছিলেন এর আগে, আপনি জানেন। সেই লন্ডন ক্লিনিকের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তাদের কিন্তু ঢাকায় আসার কথা রয়েছে। তারা আজ পৌঁছতে পারেননি, আগামীকাল তারা ঢাকায় এসে পৌঁছবেন এমন খবর আমরা জানতে পেরেছি। একই সাথে আপনাকে আরও জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়াকে কিন্তু রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে গতকালকে গেজেট প্রকাশ করা হয়েছে। এর ফলে তিনি এসএসএফ এবং পিজিআরের যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটি কিন্তু তিনি এখন থেকে পাবেন। সেজন্য হাসপাতালের যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন সেখানে কিন্তু অনেক দূর থেকেই কাউকে আর যেতে দেওয়া হচ্ছে না। সেখানে এসএসএফ এর নিরাপত্তা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সেখানে কর্ডন করে রেখেছেন। সেখান থেকে কাউকেই নেতাকর্মী বা তার আত্মীয় পরিবারের সদস্য ছাড়া আর কাউকেই কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া বাহিরে যে আপনি দেখতে পাচ্ছেন বাহিরের যে প্রধান ফটকটি রয়েছে সেখান থেকে কিন্তু দলীয় নেতাকর্মী যারা সেখানে অবস্থান করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। পুরো এলাকাটি কিন্তু ঘিরে ফেলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেখানে কিন্তু কাউকেই থাকতে দেওয়া হচ্ছে না। কেবলমাত্র যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন, জরুরি রোগী রয়েছেন কিংবা আউটডোরে যারা চিকিৎসা নিতে আসছেন বা নির্ধারিত যাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে কেবল তারাই কিন্তু এই হাসপাতালে এখন প্রবেশ করতে পারছেন। এছাড়া বাইরের কাউকেই কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সবশেষ তথ্য। সীমা। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার সহযোগিতা ও শুভ কামনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তারেক রহমান লিখেছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানিয়েছে জিয়া পরিবার ও বিএনপি সবার প্রতি কৃতজ্ঞ। বিভিন্ন দেশের নেতারা, কূটনীতিকরা ও বন্ধুদের উদ্বেগ উৎকণ্ঠার পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া আমাদের আবেগ অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করেছে। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা জানান তারেক রহমান। এদিকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। একই সাথে জাতির কাছে তার জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি
ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরে বৈঠকের বিষয়ে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা ও সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। দেশে ফিরতে তিনি এখনো ট্রাভেল পাস চাননি, তবে চাইলেই ইস্যু করা হবে বলেও জানান উপদেষ্টা। কতক্ষণ সময় লাগতে পারে প্রস্তুত আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। না, এটা তো আমরা কনফার্ম হবো না, এটা তো ওই ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নেই, কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। বাংলাদেশে তারেক রহমানের কোনো ঝুঁকি নেই, তিনি স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা পাবেন বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সবার নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। উপদেষ্টা জানান, বিডিআর হত্যাকাণ্ডে তদন্ত কমিশনের রিপোর্ট গুরুত্ব সহকারে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ের কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি, তবে তার ফেরা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আন্দাজ করা যাচ্ছে। একদিকে বেগম জিয়ার রোগ নিয়ে উদ্বিগ্নতা, অন্যদিকে তারেক রহমানের ফেরা নিয়ে কৌতূহল রয়েছে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। 17 বছর পর তিনি দেশে ফিরলে নিরাপত্তা কেমন হবে, এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তাকে স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা দেয়া হবে। সবার একটা স্ট্যাটাস তো থাকে, ওই রকম একটা বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আমরা সবার জন্যই প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। এটা আমরা করছি, আপনার তো বলছিলেন আপনি চাইলে আপনার উদ্যম, আমি বলছিলাম না, আপনি তো চাইলেন না এখনো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপির মর্যাদা এতদিন পর কেন দেয়া হলো, সেই প্রশ্ন এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না, এই ক্ষেত্রে যাদের এটা দেওয়ার তারা এটার ক্ষেত্রে বলতে পারবো। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন যে রিপোর্ট দিয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি, এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই, পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তিনি জানান, নির্বাচন সামনে রেখে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চূড়ান্ত করা হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। দাবি করেন, এসপি বদলি ও পদায়নে কোনো দলের স্বার্থ দেখা হয়নি। আমার কাছে কেউ কোনো অভিযোগ করে না, আমার কাছে কেউ একটা অভিযোগ করে না, সত্যি কথা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এই বিরিয়ানিটা বাইরেটা দিয়ে দাও আগে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সমাজের সকল অংশীজনদের সম্মানিত করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় নিজ নির্বাচনী আসনের ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করবে না তার দল। জনগণকে সঙ্গে নিয়েই দেশ পরিচালনার নীতি গ্রহণ করবে জামাত। বলেন, ইনসাফ এবং কুরআনের সমাধানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে তার দল। যারা দুর্নীতিতে জড়িত তারা মানসিক শান্তি পায় না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠিত হলে সবার জন্যই শান্তি নিশ্চিত হবে।
করেন। আজকে আমাকে এখানে আমরা আল্লাহ তৌফিক দিলে এই সমাজটাকে পরিবর্তন করতে চাই, সাজাতে চাই। তবে আমাদের কথা প্রচার সমাজ আর চলবে না, এই সমাজ বদলাতেই হবে। একটা বদল আমরা চাই, একটা পরিবর্তন আমরা চাই। আল্লাহ তাআলা এমন একটি সমাজ সমবেতভাবে সকলে মিলে আমরা যাতে করতে পারি, যে সমাজে ইনসাফ থাকবে, যে সমাজ কোরআনী সমাধানের মাধ্যমে চলবে, যে সমাজে মানুষ মানুষকে সম্মান করবে, ভালোবাসবে, এরকম একটা দরদী সমাজ, মানবিক সমাজ আল্লাহ যেন আমাদেরকে গড়ার তৌফিক দান করেন। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ও রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিলে তারা বলেন, শুধু সংস্কার বাস্তবায়িত হলেই নির্বাচন সুষ্ঠু হবে না, জনগণেরও সচেতন থাকতে হবে নিজেদের দায়িত্ব সম্পর্কে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা বিষয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে উপস্থিত ছিলেন নির্বাচন বিশেষজ্ঞ, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী সহ অনেকেই। বক্তারা বলেন, অতীতের বিতর্কিত নির্বাচনের জন্য দায়ী সরকারের পক্ষপাতিত্ব ও দুর্বৃত্তায়নের রাজনীতি। ফলে নির্বাচন কমিশনও সুষ্ঠুভাবে তার ভূমিকা রাখতে পারেনি। গণ অভ্যুত্থানের পর আগের ধারায় সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুযোগ নেই বলেও মনে করেন তারা। বাংলাদেশের এখন যে গণতন্ত্র, সেই গণতন্ত্র কিন্তু এখন রক্ত দিয়ে কেনা হয়েছে। সুতরাং রক্ত দিয়ে কেনা গণতন্ত্রকে আমরা বৃথা যেতে দিতে পারবো না। হাসিনাও কিন্তু টিকে থাকতে পারেনি। একসময় তো মনে করা হয়েছিল মানে আমৃত্যু হাসিনাকে আর সরানো যাবে না, তিনিও সরেছেন। এবং আমরা যারা সোচ্চার ভূমিকা পালন করেছি আরো, এবং এর ফলে কিন্তু নাগরিকরা জেগে উঠেছে। যদি আমি যা খুশি করে পার পেয়ে যেতে পারি, তাহলে ওখানে ফেরেশতা বসলেও সে উল্টাপাল্টা করবে, কারণ তার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার জন্য আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের বিকল্প নেই বলেও মত দেন বক্তারা। একটি সুষ্ঠু নির্বাচনকে যেন কেউ ব্যাহত করতে না পারে, সেজন্য জনগণের জোরালো ভূমিকারও তাগিদ দেন তারা। যে কোনো মূল্যে যে জিতে আসার যে জটিল সমীকরণটা রাজনৈতিক দলগুলো করে, এ থেকে বেরিয়ে এসে যদি তারা বলতো যে না, আমরা সব যোগ্য প্রার্থী দেব, যারা ওনারা ভোটারের কাছে যাক, ভোটারের কাছ থেকে ভোট এনে জয়ী হয়ে আসুক। এমন জিনিসগুলো আদায় করে নেয় নাসির কমিশনের কাছে যে আপনি কিন্তু কোনো দলের নিযুক্ত নন, রক্তস্নাত বাংলাদেশের আপনি প্রধান নির্বাচন কমিশনার। সেই কারণেই আমাদের উদ্দেশ্য থাকবে এই যে সকল মানুষকে আমরা এইভাবে সচেতন করব যে দিস ইজ দ্য টাইম ইউ মাস্ট ফর্ম এ গুড অ্যান্ড স্ট্রং গভর্নমেন্ট। জনগণ অত্যন্ত সচেতন, কিন্তু তাদেরকে পথ পাঠিয়ে দিতে হবে। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের মাধ্যমে ভোটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রতিটা নির্বাচন কেন্দ্রে যাতে সিসিটিভি বাধ্যতামূলক করা হয়, ভিজুয়াল জিনিসের যে পাওয়ার সেটা কিন্তু আমরা জানি। কারো বুকে এত শক্তি নাই আপনি ক্যামেরার সামনে এভিডেন্স রেখে আপনি সেখানে কিছু করবেন, কোনোদিনও এটা হতে পারে না। আপনি যদি সেই ব্যবস্থাটা করেন তাহলে একবারে ক্লিয়ার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে ইসির প্রস্তুতি চমৎকার হলেও ভোটে বড় চ্যালেঞ্জ আছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে ইইউ এর রাষ্ট্রদূত বলেন, সিইসির সাথে জুলাই চার্টার নিয়ে আলোচনা হয়েছে। ইসির আগাম প্রস্তুতি সন্তোষজনক বলেও জানান মিলার। পর্যবেক্ষক হিসেবে সংস্থাটি বেশ কয়েকজনকে নিয়োগ দিয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, 2026 সালে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলনের মধ্যে একটি হল বাংলাদেশের নির্বাচন। জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন ইসিকে লজিস্টিক সাপোর্ট দেবে বলেও জানান তিনি। I mentioned the challenge will be that all stakeholders in this country should be very focused on the possibility of holding the first free and fair elections in many years. What I want to pass as a message is it is a moment for this country to show that it is bucking the trend on democratic backsliding. This is a time when the country can change the narrative, can reset its reputation with its international partners and demonstrate that it can hold these elections in a very correct and professional manner.
সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও শপথের বৈধতার প্রশ্নে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চে চলছে এই শুনানি। শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, বিশ্বের কোথাও গণ-অভ্যুত্থান পরবর্তী সরকার গঠনে উচ্চ আদালতের মতামত চাওয়ার নজির নেই। সংবিধানের 106 অনুচ্ছেদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে মূল্যায়ন করলে তা জুলাই স্পিরিটকে অবমূল্যায়ন করা হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে ভিন্ন মত তুলে ধরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রের স্বার্থে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হবে কিনা সেটা একান্তই রাষ্ট্রপতির এখতিয়ার। এর আগে জ্যেষ্ঠ আইনজীবী মোহসেন রশিদ সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে তা খারিজ করা হয়। পরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি। কাগজপত্রে আছে 106 অনুচ্ছেদ অনুযায়ী যে অপিনিয়ন নেওয়া হয়েছে, আমাদের বিবেচনায় এটির কোনো প্রয়োজন ছিল না। এটি একটি বৈধ সরকার এবং বৈধতার ভিত্তি হলো জনগণের ইচ্ছা, জনগণের অভিপ্রায়, জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। সংবিধানে বলা আছে, রাষ্ট্রপতি যদি মনে করেন কোন আইনের প্রশ্ন উত্থাপিত হয়েছে, এমন ক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের উপদেষ্টার মতামত গ্রহণ করবেন। সুতরাং রাষ্ট্রপতি এই মতামতটি গ্রহণ করেছেন, তিনি সেই মতামত পেয়েছেন, সেই মতামত অনুযায়ী তিনি কাজ করেছেন কিংবা করবেন কিনা সেটা একান্তভাবে রাষ্ট্রপতির এখতিয়ার। প্রধান বিচারপতি তার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারপতিদেরকে নিয়ে এক জায়গায় আশ্রয় নিলেন। কাজেই 5 তারিখের পরে তো আমাদের সুপ্রিম কোর্টও ছিল না। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে চাঁদপুরে আছেন সহকর্মী আলী আসগর ইমন। সেখান থেকে ভোটের মাঠের পরিস্থিতি জানাচ্ছেন তিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সালাম স্টিল ভোটের গাড়ি চলছে সারা বাংলাদেশ ব্যাপী চলবে, আর আমি এখন আছি ইলিশের বাড়ি চাঁদপুরে। দর্শক মণ্ডলী, এখানে আসার পর এখানকার মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে আমার মনের আকাঙ্ক্ষাও বেড়ে গেছে। নিশ্চয়ই এবার একটি ভালো ইলেকশন দেখতে যাচ্ছে পুরো দেশবাসী। আমার পাশে দেখতে পাচ্ছেন যে চাঁদপুরের বেশ তরুণ সমাজ এবং সচেতন মানুষরা উপস্থিত আছেন এবং তারা আমাদের ভোটের গাড়ি দেখে এগিয়ে এসেছেন। আমরা তাদের মুখ থেকে শুনবো আসলে নির্বাচন নিয়ে তারা কি ভাবছে, কেমন হবে। আর আপনাদেরকে এক ফাঁকে একটু ওই যে ভাস্কর্যটা দেখাতে চাই। দেখুন, এখানে বেশ কয়েকটি ইলিশ মাছ আমরা দেখতে পাচ্ছি। আমরা এই ইলিশ মাছ দেখে কিন্তু খুব উৎসাহ পাই এবং বুঝতে পারি যে আমরা চাঁদপুরে আছি এবং ইলিশের বাড়িতেই আছি। কেমন আছেন আপনারা? জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছি। আপনারা ভালো আছেন? আচ্ছা, আমরা সালাম স্টিল ভোটের গাড়ির পক্ষ থেকে এসেছি। আপনারা জানেন যে সামনে নির্বাচন, আপনাদের সেই নির্বাচনের বাতাস কতটা লাগলো আপনাদের গায়ে, কেমন অনুভব করছেন জানতে আসলাম। আচ্ছা, আমরা খুবই হ্যাপি যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে, কারণ আপনি জানেন যে বিগত স্বৈরশাসক আমলে মানুষজন ভোট দিতে পারে নাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের যে গণতন্ত্র অধিকারটা, এই অধিকারটা দীর্ঘদিন আপনারা জানেন কিন্তু ছিল না। আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই গণতন্ত্র অধিকারটা যেন আদায় হয়, এদেশের কাছে এই মঙ্গল কামনা করছি। 24-এর আন্দোলনে সবাই নেমেছে, এখন নতুন করে ভোট দিবে। আশা করি ঈদে যেভাবে আনন্দ করে আমরা ভোটও ওইভাবে আনন্দ করব, আর ভালো প্রার্থী আমাদের ইনশাল্লাহ জয় করবে। ভাই জি, আসসালামু আলাইকুম। আমি চাচ্ছি যে একটা গ্রহণমূলক নির্বাচন হোক এবং কি আমাদের চাঁদপুরে যেই আসবে, আমাদের নির্বাচনে যেই জয়যুক্ত হবে, আমি চাই চাঁদপুরের জন্য কিছু একটা করুক। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে চাঁদপুরের মানুষজন তারা কিন্তু কে নির্বাচিত হলো কে হলো না এটা বড় কথা না, তারা সবচাইতে যেটি আকাঙ্ক্ষায় আছে যে সেটি হচ্ছে এমন একজন প্রতিনিধি নির্বাচিত হোক যে আসলে প্রকৃতপক্ষে চাঁদপুরের মানুষের দুঃখ দুর্দশা বুঝবে। নোয়াখালী 2 সেনবাগের নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর ও কুতুবের হাটে ধানের শীষের সমর্থনের গণসংযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া জেলে থেকে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। মঈনুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্রের কারণে তার বড় ছেলে তারেক রহমান 16 বছর ধরে বিদেশে। বেগম জিয়াকেও গ্রেপ্তার করেছিল তারা। এ সময় সেনবাগ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল।
সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএম এর 89তম বিএম এর দীর্ঘমেয়াদী কোর্স এবং 60তম বিএম এর স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে বিএম এ প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে বিএম এ দীর্ঘমেয়াদী কোর্সের 184 জন ও 60তম বিএম এ স্পেশাল কোর্সের 20 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। নবীন সেনা কর্মকর্তাদের মধ্যে 183 জন পুরুষ ও 21 জন মহিলা। পরে প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আনুষ্ঠানিক শপথ নেন। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, সদ্য কমিশন প্রাপ্তদের পিতা, মাতা, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ অফিসার ক্যাডেট, কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আমাদের সাথে নিয়ে সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসীদের অন্তর্ভুক্তি নিশ্চিতে সুশাসন জোরদার করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্রের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বৈষম্যহীনভাবে সব নাগরিকের কাছে পৌঁছানোর কথা, কিন্তু কাঠামোগত দুর্বলতা, উপাত্তের অভাব এবং স্থানীয় ক্ষমতার দ্বন্দ্বের কারণে আদিবাসী জনগোষ্ঠী এখনও প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত। সুনির্দিষ্ট জাতিগোষ্ঠী ভিত্তিক ডাটাবেজ না থাকায় প্রকৃত উপকারভোগীদের বড় অংশ কর্মসূচির বাইরে রয়েছে বলেও জানান তিনি। এ সময় রাজনৈতিক প্রভাবমুক্ত স্বচ্ছ উপকারভোগী নির্বাচন সহ বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। বাজেট বরাদ্দ স্বল্পতা আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পেয়েছি। প্রতি 5 জনের মধ্যে আবেদনকারীর মধ্যে 1 জন মাত্র তালিকাভুক্ত হতে পেরেছে। তার মধ্যে আবার যারা তালিকাভুক্ত হয়েছে তাদের একাংশ কিন্তু ন্যায্য বা যোগ্যতা যে মানদণ্ড আছে সেটা পূরণ করতে পারে নাই এবং যোগ্যতাহীন এরকম অনেকেই তালিকাভুক্ত হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীকে কেন্দ্র করে দুর্নীতি, অনিয়ম হচ্ছে, ঘুষ লেনদেন হচ্ছে, যাদের এটা হচ্ছে বাঁচা মরার বিষয়। সেখানে আমরা যেটা দেখলাম যে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হচ্ছে। দীর্ঘ 28 বছরেও শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ায় সাধারণ পাহাড়িদের মধ্যে ক্ষোভ, হতাশা দীর্ঘদিনের। 1997 সালের আজকের এই দিনে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির সাথে তৎকালীন সরকারের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের পর থেকে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি অভিযোগ করে আসছে চুক্তির মৌলিক বিষয়গুলো এখনো বাস্তবায়ন হয়নি। তবে বিগত আওয়ামী লীগ সরকার তাদের সময় চুক্তির 90% বাস্তবায়ন করা হয়েছে বলে দাবি করে। এই টানাপোড়েনের মধ্যে পাহাড়ের শান্তি ফেরাতে আগামী নির্বাচিত সরকারের কাছে চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অধিকাংশ যেগুলা গুরুত্বপূর্ণ, যেগুলো কি হয় আমাদের এই পার্বত্য চট্টগ্রামে এই আদিবাসীদের জন্য বা পাহাড়ি বাঙালিদের জন্য যেগুলি অত্যন্ত কি হয় গুরুত্বপূর্ণ, ওই ধারাগুলো যেমন আপনার কি হয় এই ভূমি বিরোধ নিষ্পত্তি, এই ধারাটা এখনো বাস্তবায়িত হয় নাই। সরকারের কাছে আমার যেটা আবেদন যে যদি দ্রুত যদি আমার কি বলে পার্বত্য চট্টগ্রামে যদি শান্ত করতে চায়, যদি আমরা শান্তি, উন্নয়ন, সমৃদ্ধি যদি সবগুলো সারা দেশের সাথে একসাথে তাল মিলিয়ে যদি বান্দরবনকেও যদি পার্বত্য জেলাকেও যদি উন্নয়নের শিখরে দিয়ে যেতে চায় বা যেটা সরকার প্রত্যাশা করছে স্মার্ট বাংলাদেশ, সেটি করতে গেলে অবশ্যই এই শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারি স্থলবন্দরে থাইল্যান্ড থেকে আসা ভুটানগামী প্রথম ট্রায়াল রান পণ্যবাহী কন্টেইনার 4 দিন আটকে থাকার পর অবশেষে ভারতে ঢুকেছে। এটি যাবে ভুটানে। এতে খুশি ব্যবসায়ীরা। তাদের আশায় এই পরীক্ষামূলক যাত্রা সফল হলে নিয়মিত চালু হবে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুট। লালমনিরহাট থেকে আনোয়ার স্বপনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব।
2023 সালে থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত, ভুটান ট্রানজিট প্রোটোকল অনুযায়ী দীর্ঘদিন ধরে এই রুটে ট্রানজিট চালুর কথা বলা হলেও নানা কারণে সম্ভব হয়নি। সম্প্রতি পরীক্ষামূলকভাবে থাইল্যান্ড থেকে ভুটানে পণ্য পাঠানোর উদ্যোগ নেয় সংশ্লিষ্টরা। থাইল্যান্ডের ব্যাংককের আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেড 8 সেপ্টেম্বর ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিদ ট্রেডিংয়ের জন্য 6 ধরনের পণ্য কন্টেনারে করে পাঠায়। থাইল্যান্ডের ল্যাম চ্যাবাং বন্দর থেকে পাঠানো ওই চালান 22 সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্র বন্দরে এসে পৌঁছায়। পরে 28 নভেম্বর গত শুক্রবার ভোরে বুড়িমারি স্থল বন্দরের ইয়ার্ডে কন্টেনারটি আনা হয়, কিন্তু ভারতের অনুমতি না পাওয়ায় বুড়িমারি স্থল বন্দরে 4 দিন পড়ে থাকে ভুটানের ট্রান্সশিপমেন্টের জন্য। অবশেষে ভারতের অনুমতি পাওয়ায় সোমবার বিকেলে আটকে পড়া কন্টেনারটি পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করে। যেহেতু ভুটানের সাথে সম্পর্ক যদি আমাদের যদি ভালো থাকে, তা ব্যবসা বাণিজ্য ভালো থাকলে অবশ্যই 200 টাকা রোজগার 300 টাকা আসবে। আমাদের রাস্তাটা অবশ্যই প্রশস্তকরণ করতে হবে, আর এই পরিধিটা বৃদ্ধি করতে হবে। তরুণরা ব্যবসার দিকে আকৃষ্ট হবে, বেকারত্ব সমস্যা সমাধান হবে, ব্যবসা জাঁকজমক হবে, আমাদের শ্রমিক বাঁচবে, লোড আনলোডিং লোক শ্রমিক লেবাররা বাঁচবে। বুড়িমারি স্থল বন্দরের সিএনএফ ব্যবসায়ীরা বলছেন, প্রথম কন্টেনার সফলভাবে ভারতে যাওয়ায় এই রুট চালু হওয়ার সম্ভাবনা আরো জোরালো হলো। আরো বড় করার জন্য প্রথম ফেজ 3টা টেন্ডার হবে, প্রথম ফেজে টেন্ডার হয়েছে কিন্তু এখনো ডিসিশন দেয়নি। এগুলো দ্রুত হওয়া দরকার। কাস্টমস কর্মকর্তারা বলছেন, এই পরীক্ষামূলক চালান সফল হয় বাংলাদেশ ভুটান বাণিজ্যিক সম্পর্ক আরো সহজ হবে। 6 লেন বা 4 লেন বিশিষ্ট সড়ক করা হয়, তাহলে যে ট্রানজিট কার্যক্রম সেটা আরো বেশি বেগবান হবে এবং ঢাকার সাথে বা চিটাগংয়ের সাথে বুড়িমারির যে যোগাযোগ ব্যবস্থা সেটা উন্নত হলে ব্যবসার পরিবেশ আরো বৃদ্ধি পাবে। ভবিষ্যতে নিয়মিত ট্রানজিট শুরু হলে সরকার বাড়তি রাজস্ব পাবে এবং বুড়িমারি অঞ্চলে ব্যবসায়িক গতি আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছেন মাদুরো। ট্রাম্পের ওই আহ্বানকে ঔপনিবেশিক হুমকি হিসেবে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্পের হুমকি মোকাবেলায় ওপেকভুক্ত দেশগুলোর সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছেন নিকোলাস মাদুরো। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। We know every route. We know every route. We know the addresses of every drug lord. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে বিরোধ রাষ্ট্র থেকে এখন জড়িয়ে পড়েছে ব্যক্তিগত দ্বন্দ্বে। ক্যারিবীয় অঞ্চলের এই দেশটিতে মার্কিন সামরিক অভিযানের প্রস্তুতির পাশাপাশি মাদুরোকে ক্ষমতা ছাড়তে সরাসরি হুমকি দিচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্টের পদ ছেড়ে তাকে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নইলে দেশের জনগণ ও স্ত্রী সন্তানকে হারাতে হবে বলে হুমকি দিয়েছেন রিপাবলিকান এই নেতা। আপনি নিজেকে ও কাছের মানুষদের বাঁচাতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই দেশ ছাড়তে হবে। আপনি আপনার স্ত্রী ও সন্তানদের বাঁচাতে পারবেন যদি এই মুহূর্তে পদত্যাগ করেন। তবে ট্রাম্পের পদত্যাগের আহ্বানকে বৃদ্ধা আঙুল দেখিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন নিকোলাস মাদুরো। তার প্রতি ভেনেজুয়েলার জনগণের পূর্ণ আনুগত্য আছে উল্লেখ করে মার্কিন কোনো চাপ কিংবা হুমকির কাছে মাথা নত না করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি কখনোই আপনাদের ছেড়ে যাব না। ভেনেজুয়েলা কোনো দেশের কৃতদাস নয়, কারো উপনিবেশ মেনে নেবে না দেশের জনগণ। আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্য ও শান্তি চাই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি মোকাবেলায় ওপেকের সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ওপেকভুক্ত দেশগুলোর কাছে পাঠানো চিঠিতে তিনি অভিযোগ করেন, ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ দখল করতে চাইছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যকে ঝুঁকির মধ্যে ফেলছে। মার্কিন এই পদক্ষেপ উৎপাদনকারী থেকে ভোক্তা উভয় দেশের জন্যই হুমকি তৈরি করছে। বিশ্বের সর্ববৃহৎ তেল ভান্ডার থাকা সত্ত্বেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার তেল রপ্তানি কমেছে। 2023 সালে মাত্র 4.5 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেল রপ্তানি করেছে দেশটি।
তাদের অভিযোগ, ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর আসল উদ্দেশ্য ভেনেজুয়েলার তেল সম্পদ লুট করা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। কারাবন্দী ইমরান খানের শারীরিক অবস্থা গোপন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার দুই ছেলে। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ না পাওয়ায় এমন সন্দেহ তৈরি হয়েছে বলে জানান তারা। আদালতের নির্দেশ উপেক্ষা করে ইমরান খানের সাথে কারাগারের স্বজন ও দলের নেতাকর্মীদের সাক্ষাতের সুযোগ দেয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে ছেলে কাশিম খান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে দেয়া সাক্ষাৎকারে বলেন, আদালতের সাপ্তাহিক সাক্ষাতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের পরিবার দেখা করতে পারছে না। এদিকে ইমরান খানের সন্ধান দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআই রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে। এই বিক্ষোভ ঠেকাতে সেখানে 144 ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। সাবেক এই প্রধানমন্ত্রী রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন। সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বরিশালে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করায় বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। অপরদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে প্রধান শিক্ষকের সহযোগিতায় অভিভাবকদের পরীক্ষা নিতে দেখা গেছে। আন্দোলনরত শিক্ষকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। নাটোরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকদের আসতে দেখা গেছে, কিন্তু শিক্ষকদের কর্মবিরতির কারণে পরীক্ষা না হওয়ায় হতাশা জানান তারা। স্কুলগুলোতে ছুটির আমেজ বিরাজ করায় অলস সময় পার করছেন কর্মচারীরা। নেত্রকোনায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ডাকে জেলার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ 6টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। এবারে খেলার খবর। চট্টগ্রামে তৃতীয় টি20তে দাপুটে পারফরমেন্সে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে 2-1 ব্যবধানের সিরিজ জিতল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মাত্র 117 রানে অল আউট হয় আয়ারল্যান্ড। জবাবে 2 উইকেটে 119 রান সংগ্রহ করে 18 বল বাকি থাকতেই জয় পায় লিটন দাসের দল। ম্যাচ সেরা তানজিদ হাসান তামিম আর সিরিজ সেরা মেহেদি হাসান। পরাগার মানের রিপোর্ট। ব্যাটে বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে শেষ টি20 ম্যাচে আয়ারল্যান্ডকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। প্রথমে বোলিং তাণ্ডব, তারপর ব্যাটিং ঝড়, তাতে আইরিশদের উড়িয়ে দিয়ে সিরিজ জিতল টাইগাররা। 118 রান আজকাল টি20 ক্রিকেটে খুবই ছোট টার্গেট। তবু দলের স্কোরে 38 রান যোগ হতেই সাজ করে সাইফ হাসান এবং 1 ডাউনে নামা অধিনায়ক লিটন দাস। ইনিংসের বাকি সময়ে 8 মতো লেগে থাকেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। দুজনেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন। শেষ পর্যন্ত ক্রেইগ ইয়াংকে ছক্কা মেরে 35 বলে 50 পূরণ করা তানজিদ 55 রানে অপরাজিত থাকেন। আর 33 রানের দায়িত্বশীল ইনিংস খেলে ইমনও অপরাজিত থাকেন। তাতে 2 উইকেটে 119 রান তুলে 18 বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। এর আগে চট্টগ্রামে অধিনায়ক পল স্টার্লিং এর ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল আয়ারল্যান্ড। তবে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি সফরকারীদের। তাদের পেস আর স্পিনে মাত্র 117 রানে গুটিয়ে যায় আইরিশরা। তাতে সহজ জয় পাওয়ার পথটি সহজ হয়ে যায় টাইগারদের। পরাগারমান, এটিএন বাংলা। স্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে ঢাকা অঞ্চলের 5ম দিনে 3টি খেলা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলার বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে দিনের প্রথম খেলায় ইস্টার্ন ইউনিভার্সিটিকে 5-0 গোলে হারিয়েছে গণবিশ্ববিদ্যালয়। আর দ্বিতীয় ম্যাচে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে 2-1 গোলে পরাজিত করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আর দিনের তৃতীয় শেষ ম্যাচে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে টাই ব্রেকারে 3-1 ব্যবধানে পরাজিত করে আমেরিকান ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটি। খেলা শেষে বিজয়ী এবং ম্যান অব দ্য ম্যাচকে পুরস্কৃত করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি এবং ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার মোহাম্মদ এমদাদুল ইসলাম। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, ডাক্তার জাহিদ। গুজবে কান না দেওয়ার অনুরোধ, নিরাপত্তার দায়িত্বে এসএসএফ। লন্ডন থেকে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের। রোগমুক্তি কামনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। দেশে ফিরতে ট্রাভেল পাস চাননি তারেক রহমান, পররাষ্ট্র উপদেষ্টা। কোনো ঝুঁকি নেই, স্ট্যাটাস অনুযায়ী তিনি নিরাপত্তা পাবেন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণকে সাথে নিয়ে ইনসাফ ও কুরআনের আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ও রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিমত। এবং জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে ইসির প্রস্তুতি ভালো হলেও ভোটে বড় ধরনের চ্যালেঞ্জ আছে, সিইসির সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।